প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আর এক্সট্রা দেখার জন্য। গত কয়েক বছরে উন্নয়ন প্রশ্নে আমাদের এতগুলো অর্জন যে এখন আসলে এখনকার অর্জনগুলো আসলে মানে এটাকে বলে আসলে অর্জন ক্লান্তি এক ধরনের আর কি। নইলে আজকের দিনটি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা একটি উল্লেখযোগ্য দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যদিও কিন্তু আমরা অত আলোচনা করছি না, কারণ এর গত কয়েক বছর আমরা আরও অনেক বড় বড় অর্জন পেয়েছি। আজকের দিনটির বিশেষ এই কারণে যে আজকে ঢাকায় মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। এটা আসলে একদমই একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। বাংলাদেশে কখনো শহরে এরকম মেট্রো রেল চলবে এবং বাংলাদেশের মতো একটি ঢাকার মতো একটি ঘনবসতির শহরে যেখানে যানজট আমাদের প্রতিদিন আমাদের কর্মঘণ্টা কেড়ে নেয়, সেখানে যানজট দূর করার জন্য এমন একটি পরিকল্পনা খুবই দরকার ছিল। কিন্তু সেটি যে মানে আজকে সত্যি সত্যি সেই লাইনের উপরে ট্রেন চলছে যখন, তখন আসলে মনে হয় যে পেছনের অনেক কষ্ট, অনেক দুর্ভোগ, অনেক ভোগান্তির পরেও এটা একটা স্বস্তির জায়গা, যায় আমরা স্বপ্ন এখন হাতের মুঠোয়। এবং আজকের দিনে আরেকটি বড় উদ্যোগের কথা যদি আমরা পাশাপাশি বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক করার জন্য রানওয়ে সম্প্রসারণ কাজ উদ্বোধন করেছেন। সেটি হলে সেটির যা অন্তত মানে যেই ছবি আমরা দেখছি, মানে কম্পিউটারের ছবি, সেটাও দেখার মতো, একদম ছবির মতোই আসলে। মানে সাগরের ভিতরেই রানওয়ে তৈরি করা হবে এবং সেটি হলে বাংলাদেশে এখন যা বিমানবন্দর আছে তার মধ্যে সবচেয়ে বড় রানওয়ে হবে কক্সবাজার রানওয়ে, এবং বিমান নামবে সমুদ্রের ভেতর দিয়ে, বিমান কক্সবাজার ল্যান্ড করবে। মানে পরিকল্পনাটা হলো যে কক্সবাজারকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিকাশ করা এবং কক্সবাজার বিমানবন্দরকে একটি হাব হিসাবে গড়ে তোলা। কক্সবাজারটা এখনও স্বপ্ন পর্যায়ে, মাত্র আজকে উদ্বোধন হলো নির্মাণ কাজ। আর ঢাকার মেট্রো রেল যেটি, সেটি স্বপ্ন ছিল যেটা, সেটা এখন সত্যি। আরেকটু যদি পিছনে যাই, গত সপ্তাহেই পদ্মা সেতুর 2 পার যুক্ত হয়ে গেছে। মানে চাইলে এখন আপনি, যদি আপনার অনুমতি থাকে, চাইলে আপনি হেঁটে হেঁটে পদ্মা নদী পার হতে পারবেন। এই সবগুলো আসলে আমি যে শুরুতে বলছিলাম যে আসলে অর্জন ক্লান্তি আমাদের অনেকগুলো অর্জনকেই ছোট মনে হয়, কিন্তু প্রত্যেকটি অর্জনই আসলে আমাদের জন্য অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়, আরও বড়। আমরা আজকে আমাদের শিরোনাম করেছি স্বপ্ন হলো সত্যি। আমরা যাদেরকে পেয়েছি আলোচনার জন্য, স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, সংযুক্ত হবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে আজকেই প্রথম আমার অনুষ্ঠানে, ব্যক্তিগতভাবে আমাদের অনুষ্ঠানে যুক্ত হলেন। তাকে অভিনন্দন জানাচ্ছি। আর একটু বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি যে এই যে যত উন্নয়ন পরিকল্পনা, এই অনেকগুলো উন্নয়ন পরিকল্পনার পিছনের মানুষটি কিন্তু ডক্টর শামসুল আলম। তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন এবং অনেক বড় বড় পরিকল্পনাগুলো তার মাথা থেকে আসা বা তার কাজে করা। ফলে তার কাছ থেকে আমরা শুনবো। আছেন বুয়েটের শিক্ষক এবং পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক, এবং আছেন পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেউদ্দিন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং আজকে আমরা শিরোনাম করেছি স্বপ্ন হলো সত্যি। আমি একটু ডক্টর এস.এম. সালেউদ্দিনকে দিয়ে শুরু করতে চাই। ঢাকায় এই যে মেট্রো রেলে আজকে যদিও যাত্রী ছাড়া পরীক্ষামূলক, আমরা যা জানতে পারছি যে এই পরীক্ষামূলক চালনা যদি 6 মাস ঠিকঠাক মতো চলে, তাহলে হয়তো 6 মাস পরে আমরা যাত্রীসহ এই মেট্রো রেলে চড়তে পারবো। এইটার একটু আপনি, মানে ঢাকায় মেট্রো রেল, এইটার একটু প্রেক্ষাপট এবং সম্ভাবনা এই সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই ডক্টর এস.এম. সালেউদ্দিন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে সত্যিকার অর্থেই ঢাকার জন্য একটা একটা শুভ দিন, যে আমরা অনেক 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 আগের থেকে, সে এসটিপি হওয়ার পর থেকেই এই মেট্রো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। আমি আমার যেহেতু আমাকে আপনার শুরু করতে হচ্ছে মেট্রো রেল নিয়ে আলাপ করতে, আমি প্রথমেই সত্যিকার অর্থে বলবো কি, আমি প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই মেট্রো রেল আমার হাতে, আমি যখন প্রথম শুরু করি মেট্রো রেলের সমীক্ষা জাপানিজদের দিয়ে, এবং মেট্রো রেল নিয়ে যখন আমি ডিটিসিএ তে ছিলাম এবং আমি এক্সিকিউটিভ ডাইরেক্টরের দায়িত্বে আমি যখন ছিলাম, তখন এই মেট্রো রেল নিয়ে যখন শুরু করেছিলাম, আমার মনে আছে উনি বেশ কয়েকটা মিটিং করেছিলেন। ইভেন আমাকে কয়েক জায়গায় উনি পাঠিয়েওছে, যে যখন আমরা এই রুটটা নির্ধারণ করি, তখন এই এয়ারপোর্টের, পুরানো এয়ারপোর্টের সামনে দিয়ে যখন এই
রুটটা যাওয়ার কথা ছিল। তো এটা আহ, অনেকগুলো অনেকগুলো যৌক্তিক কারণে এটা নেওয়া সম্ভব হয়নি। তখন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বলছিলেন যে ইউ গো অ্যান্ড টক টু এয়ার চিফ। আমি এয়ার চিফের সাথে একান্তভাবে একা বৈঠক করেছি এবং আই ওয়াজ কনভিন্সড যে ওখানে দিয়ে নেওয়া ঠিক হবে না। তারপর আমরা যখন ঘুরিয়ে নিয়ে গেলাম আপনার ওই দিয়ে আপনার ওই সংসদ ভবনের কাজ দিয়ে যখন আমরা ওই আইএস প্যাটেলের দিক দিয়ে আমরা নেওয়ার চেষ্টা করলাম, তখন জাপানিজরা অনেক বাধা দিয়েছিল। তারা বলছে দেখো আমরা একটা সমীক্ষা অলরেডি করে ফেলছি এই দিক দিয়ে, আমরা ওদিক দিয়ে আমাদের নেওয়াটা খুব কঠিন হবে। এদিন মাননীয় প্রধানমন্ত্রীর ডাইরেক্ট হস্তক্ষেপে এই জিনিসটাও আমরা করতে সক্ষম হয়েছি। ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা জানতাম না, আমরাও জানতাম না যে ওই জায়গাটা অ্যাসেম্বলি নয়, ওই জায়গাটা গণপূর্ত এবং রোশন হাইওয়ে। তো উনি বলছেন যে আমি এইভাবেই জানি, তোমরা যা দেখো যে whether it belongs to assembly। তা দেখলাম যে সেটা না। তারপর যখন আপনার আমরা উত্তরায় জায়গা নিতে গেলাম, সেখানেও এক বিরাট চ্যালেঞ্জের সম্মুখে আমি পড়ে গেলাম। আমার স্পষ্ট মনে আছে যে সকালে যে বসে থাকতাম, সেই সন্ধ্যার দিকে উত্তরার থেকে আপনার বাসায় ফিরতাম। যে কারণ যেই জায়গাটা আমরা ট্রেনের এখন যেটাকে আপনি ডিপো বলে, ডিপোর জন্য নেওয়া হচ্ছিল, সেখানে আপনার পুলিশের ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থা হয়ে গেছিল। সেখানে অর্কা বলে একটা রাজশাহী ক্যাডেট কলেজের আপনার একটা ভিলেজ আছে, সেইখান থেকে জায়গা নিতে হয়েছিল, বেশ কিছু প্রাইভেট জায়গা নিতে হয়েছিল। এবং আমি অত্যন্ত কি বলবো, তারপর যখন আপনার এই লাইনটা আমরা যখন ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসবো, তখন আর্মির সাথেও একটা অনেক আমাদেরকে বসতে হয়েছে। আমি নিজে পার্সোনালি আর্মির সাথে বসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছিল, মানে ওনার আশীর্বাদ ছিল এবং উনি এখানে হস্তক্ষেপ করেছেন, যার জন্য খুব সহজেই আমরা এই লাইনটা আমরা এখান থেকে নিতে পেরেছিলাম। তারপর যখন স্টেশন গুলো আপনার আমরা চয়েস করা শুরু করলাম, তখন আরেক বিপদ দেখা দিল। প্রতিটা জায়গায় যেখানেই যায় আপনার আমরা স্টেশন করব, সেখানেই দেখা যাচ্ছে যে আশেপাশের দোকানদার, লোকজন, কিছু পলিটিক্যাল লোকজন সবাই বাধা বিপত্তি দেওয়া শুরু করলো যে এগুলো হলে তাদের অসুবিধা হবে। আমি তখন কি করলাম, আমি আপনার একজন কনসালটেন্ট নিয়োগ করে দিলাম। নিয়োগ করে আমি বলছি এই প্রত্যেকটা এই গ্রুপের সাথে মিটিং করতে হবে এবং গ্রুপের সাথে মিটিং করে তাদের মতামত নিয়েই তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এটা হলে কি হবে। তারপর যখন পিজির সামনে গেলাম, আই এম সরি আমি একটু ইলাবোরেটলি বলছি, পিজির সামনে যখন গেলাম তখন ভাইস চ্যান্সেলর নাখোশ। উনি বলছেন যে না, এই হাসপাতালে দুই হাসপাতালের মাঝ দিয়ে মেট্রো যা নেওয়া যাবে না। আর একটু সামনে যখন আপনার ওই শহীদ মিনারের সামনে দিয়ে নেওয়ার কথা ছিল, সেখানে আপনার ঢাকা ইউনিভার্সিটি ভিসি মহোদয় উনি বললেন যে না, এখানে ছাত্রদের আছে, এখান দিয়ে নেওয়া যাবে। অর্থাৎ অনেকগুলো সমস্যা, এই সমস্যাকে কাটিয়ে উঠে এগুলো যখন ফাইনালি হলো, আপনার এটা যখন আপনার এগ্রিড আপন হলো যে আমরা এটি হবে ফাইনাল রুট যেটা এখন চলছে। এমনকি আপনার কয়টা ওয়াগন হবে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না, তোমরা 10টা নিয়ে হিসাব করো না, 10টা ওয়াগন নিয়ে হিসাব করবে না, এটা 6টা ওয়াগন করতে হবে। এই 6টা ওয়াগন কিন্তু এখানে আপনার 6টাই আপনার ওয়াগন থাকছে, দুই দিকে দুইটা ইঞ্জিন সহ, আর মাঝ দিয়ে 4টা। তো আমি এই জন্য বললাম যে এই রেল লাইনটা এই মেট্রো লাইনটা করার জন্য অনেক অনেক বিপত্তি গিয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে মানুষকে যারা এটার পিছনে খেটেছেন। আমরা শুধু আমি বলবো যে আমার ছিল খুবই কম, কারণ আমি ওই গ্রুপটাকে নেতৃত্ব দিয়েছি, কিন্তু এর ভিতরে সরকারের আপনার সাপোর্ট প্লাস আপনার জনগণও এগিয়ে আসছে। এইটা হইলো আপনার হওয়ার পরে আজকে দেখেন আপনারা ইনশাল্লাহ মেট্রো রেল হচ্ছে। যদিও বিভিন্ন কারণে আপনার প্যান্ডেমিকের কারণে, প্যান্ডেমিক তো আমাদের 1.5 বছর খেয়ে ফেলছে, তারপর শেষে আপনার ধরেন এই ঢাকার মতো একটা এভারেজ 35,000 পিপল পার স্কোয়ার মিটার একটা শহরে আপনার এই স্বল্প রাস্তা দিয়ে এই ধরনের একটা মেগা স্ট্রাকচার নেওয়া, এটা যে কত বড় চ্যালেঞ্জ, এটা যারা এটা নিয়ে কাজ করছে এবং আমরা যারা এগুলো সমীক্ষা করেছিলাম আমরা দেখেছি এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জের কাজ। আমি মনে করি যে কাজটা যেমনি হোক একটু বিলম্ব হলেও কাজটা আপনার এগিয়ে গেছে এবং আমরা আশা করি যে এখন যেই
আপনার টাইম ফ্রেম দেওয়া হয়েছে যে 2024 সালে ডিসেম্বর নাগাদ আপনার, না 2022 সালের ডিসেম্বরে ইনশাল্লাহ এটা পুরো দমে চলতে পারবে। তবে এর সাথে আমি একটা কথা বলি, যদিও মেট্রো আপনার মাস ট্রানজিটের এক অংশ, প্রফেসর শামসুল হক সাহেব আমার সাথে এটা এগ্রি করবেন, কিন্তু এটার কিন্তু মেট্রোর নিজস্ব একটা নেটওয়ার্ক দরকার আছে। শুধু একটা লাইন দিয়ে মেট্রো নিয়ে বা আপনার ধরেন আরো যে 4-5টা আপনার বিচ্ছিন্নভাবে আমরা মেট্রোর কথা চিন্তা করছি, এগুলো দিয়ে যে আমরা বড় একটা আশা করে বসে আছি যে আমাদের যানজট নিরসন হয়ে যাবে, ইট ইজ নট দ্যাট। যেই সকল আপনার একটা জিনিস হলো কি, যে মেট্রোর নিজস্ব নেটওয়ার্ক হবে, হয়তো এখন এত তাড়াতাড়ি আমাদের মতো দেশ করা সম্ভব না, কিন্তু হয়তো ভবিষ্যতে হবে, এটার প্রয়োজনও আছে। সাথে সাথে আমি বলবো যে এই মেট্রোকে শুধু কেন্দ্র করে আমরা যাতে বসে না থাকি, আমাদেরকে দেখতে হবে যে আমাদের আদার মাস ট্রানজিট যেগুলো আছে, যেমন বাস, আপনার এই বাস কিন্তু মেট্রো সব হয়ে যাওয়ার পরেও কিন্তু 56% প্যাসেঞ্জার টানবে ঢাকাতে। অর্থাৎ বাসকে ইম্পর্টেন্স দিয়ে আগে নিতে হবে, বাসের সাথে মেট্রোর ইন্টিগ্রেশন যে প্ল্যান গুলো আমাদের আছে সেগুলো বাস্তবায়নের দিকে আগাতে হবে, প্লাস আদার মোডের সাথে যে আমাদের ইন্টিগ্রেটেড সলিউশন গুলো আছে, আমরা আমরা যেগুলো কাজ করতে চাচ্ছি সেগুলোকেও কিন্তু প্যারালালি আগে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ এই একটা লাইন দিয়ে যে মানুষ একটা চিন্তা করেছে যে এই লাইনটা হয়ে গেলে আমাদের যানজট সব নিরসন হয়ে যাবে। যেমন আমি আপনাকে বলি, আমি যেহেতু এই সাবজেক্টের উপর কাজ করি, আমি এই কাজগুলো করি। আমি যেমন মানুষকে জিজ্ঞাসা করি যে মেট্রো তো আল্লাহর মতো হয়ে যাচ্ছে, বলে স্যার আর বললেন না, শেষ আমাদের ইনশাল্লাহ, আর কোনো আমাদের যানজটও থাকবে না, আমরা একেবারে এখান থেকে গুলিস্তান চলে যাবো 24 মিনিটে, একটা লাইন কিন্তু। সুতরাং সরকারের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো যে আদার মোড অফ ট্রান্সপোর্ট গুলো যেগুলোর সাথে মেট্রোকে ইন্টিগ্রেট করতে হবে সেগুলো প্যারালালি আপনার পুশ করে আগে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। জি, আপনাকে ডক্টর এস এম সালেউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর শামসুল আলমের কাছে একটু শুনতে চাই, যেটা হলো যে আপনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু এই পরিকল্পনা করার কাজটি আপনি অনেক দিন ধরেই করছেন সরকারের। এই যে সামগ্রিক, আমি আজকে আসলে শুরুতে শুধু মেট্রো রেল না, আজকেই কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং কক্সবাজারকে কেন্দ্র করে একটা বড় পর্যটন মানে হাব গড়ে তোলার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এবং শুধু মেট্রো রেল বা কক্সবাজার না, আমি সারা দেশেই আমাদের পদ্মা সেতু অনেক দূর এগিয়ে গেছে, বা যে সড়ক যোগাযোগ অবকাঠামো বাংলাদেশের যে কোনো গ্রামে গেলে মানুষ এখন অবাক হয়ে যায়, যার এই গ্রাম তো এক সময় হেঁটেও আসা যেত না ঠিক মতো, এখন তো সেখানে একদম গাড়ি নিয়ে আসা যায়। এইটা আপনার কাছে, আমি জানি যে এর পেছনে আপনার অনেক পরিকল্পনা, অনেক মেধা আছে, সব মিলিয়ে আপনার কেমন লাগে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেখতে? খুবই অনুভূতির উপরে স্পর্শ করা প্রশ্ন। কেমন লাগছে এটা আপনি নিজেই বুঝতে পারছেন। গত 12 বছর মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে আমি 2009 থেকে আছি, এবং নয়া জাতীয় পরিকল্পনাগুলোতে আমি সংযুক্ত আছি, এবং 2021-এ বাংলাদেশ কোথায় থাকবে, 2031-এ আমরা কোথায় পৌঁছাবো, 2041-এ আমরা কি অর্জন করব, সোনার বাংলার পথরেখা তৈরি করেছি। তো এই যে উন্নয়নের যে পথচিত্র, এর সঙ্গে আমি নিজেই তো সরাসরি সংযুক্ত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্বপ্ন তারিত হয়ে আমরা এই পরিকল্পনাগুলো করেছি। তো অনুভূতিটা আজকে অবশ্য এটা পারফরমেন্স টেস্ট বলে ওনারা প্রকৌশলের ভাষায়। পারফরমেন্স টেস্ট হচ্ছে, তার আগে হয়েছিল আপনার ডিপোর অভ্যন্তরে ফাংশনাল টেস্ট, 6 কোচ বিশিষ্ট 4টি মেট্রো ট্রেন ছিল গত 11 মে 2021 তারিখে, আপনাদের মনে থাকে। তারপর ফাংশনাল টেস্টের শুভ সূচনা হয়েছিল। আজকে প্রথম 2টি মেট্রো ট্রেন সেটের ফাংশনাল টেস্ট সম্পন্ন হওয়ার পর আজকে মেট্রো ট্রেন ভায়া পারফরমেন্স, মানে এটা কেমন অপারেশনালি হচ্ছে, শুভ সূচনা হলো। এবং এই টেস্ট সার্বিকভাবে সম্পন্ন করতে প্রায় 6 মাস লাগবে। তারপর হবে সমন্বিত একটা টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, ইন্টিগ্রেটেড টেস্ট। তো আমার অনুভূতিটা এরকম যে বাংলাদেশের উন্নয়নের সাফল্যের ইতিহাসে আজকে একটি মাইল ফলক রচিত হলো।
এই মাইল ফলক রচিত হয়েছিল আপনি জানেন 18 ডিসেম্বর 2012 সালে। একনেকে এই প্রকল্পের অনুমোদন হয়েছিল এবং একনেকে অনুমোদন হওয়ার পর 26 জুন, যদি আপনাদের মনে থাকে, 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পটি উদ্বোধন করার পর এই যে লাইনটা আজকে আমরা যেটাকে বলছি পারফরম্যান্স টেস্ট, এমআরটি লাইন 6, এরকম কিন্তু আছে এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, এমআরটি লাইন সাউদার্ন রুট, এমআরটি লাইন নর্দার্ন রুট, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4, কতগুলো সব মিলিয়ে প্রথম আজকে যেটি আমরা পারফরম্যান্স টেস্টটি দেখলাম, এটি সম্পন্ন হওয়ার কথা, চালু হওয়ার কথা 2024-এ। আসলে 2 বছর এগিয়ে এনে এটা ডিসেম্বর 2022-এ আমরা জনগণের জন্য খুলে দিতে পারবো। তার আগে অবশ্য ট্রায়াল রান হবে, প্রায় 5 চলাচল করবে। কারণ এটা অনেকটা বুঝিনি তো, আকাশ পথে আসবে যাবে না, এটাকে আমরা কি বলি স্কাই ট্রেনও বলতে পারি। তো এটি একটি অপূর্ব কারিগরি স্থাপনা বাংলাদেশের। এবং এই যে আজকের এমআরটি লাইন 6 দেখছেন, এমআরটি লাইন 1 যেটা 1, এমআরটি লাইন 5, এই দুটি হবে 2026 এবং 2028-এ নির্ধারিত। আমরা এগিয়ে আমরা আশা করি আর 2 বছরে পারবো হয়তো। এখন প্রথমটা নিয়ে এসেছি, অর্ধেকটা হবে উড়াল, অর্ধেকটা বলে খানিকটা, আর প্রায় অর্ধেকটা হবে পাতাল রেল। বাংলাদেশের প্রথমে পাতাল রেলের যুগের সূচনা। তো সেই অর্থে এই যে প্রযুক্তিগত একটা নতুন জগতে উন্নয়নে আমরা প্রবেশ করছি, আমি বলবো আমি উদ্বেলিত, সারা দেশ উদ্বেলিত। অবশ্যই সবাই আনন্দিত এবং শেখ হাসিনা সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছি 41-এর মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো, সেটি যেন আমাদের হাতে ক্রমান্বয়ে ধরা দিচ্ছে, এটি আমার আনন্দ। এবং এত বিষয়ে আপনার যদি আরো প্রশ্ন থাকে পরে জবাব দেব। যানজটে যে কথাটি বললেন, এই মেট্রো রেল সমাপ্ত হলে প্রতি ঘন্টায়, এটা আপনারা জানেন, 60,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল উত্তরা হতে বাংলাদেশ আমাদের মতিঝিল পর্যন্ত 16টি স্টপেজ থাকবে, যার জন্য সময় লাগবে মাত্র 26 মিনিট, মাত্র 36 মিনিট। 36 মিনিটে আমরা মতিঝিল পৌঁছাতে পারবো। তো এটি অবশ্যই একটি, আমি বলবো, যুগান্তকারী আমাদের পদক্ষেপ, আমাদের উন্নয়নের। এটা আমাদের সাফল্যের আরেকটি স্বর্ণপদক। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো আবার। আমরা একটু অধ্যাপক ডক্টর শামসুল হক, উনি বুয়েটের শিক্ষকতা করেন, পাশাপাশি পরিবহন নিয়ে আমাদের অনেক গবেষণা, দুর্ঘটনা নিয়ে অনেক গবেষণা আছে, যানজট নিয়ে অনেক গবেষণা আছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে ম্যাটেরিয়াল এখনও তো আজকে মাত্র পারফরমেন্স টেস্ট শুরু হলো, তার মানে আমরা আরও সময় লাগবে চালু হতে, কিন্তু চালু হওয়ার পরে এটার প্রভাব কি পড়তে পারে? আর ডক্টর সালেউদ্দিন যেটা বলছিলেন যে যানজট পুরোপুরি নিরসন করতে হলে মানে অন্য যেই পরিবহনের কম্পোনেন্টগুলো আছে সেগুলোকেও একটা একত্রিত মানে সমন্বিতভাবে চিন্তা করতে হবে যদি যানজটটা নিরসন করা যায়। এই বিষয়ে আপনার একটু ভাবনাটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং অতিথিবৃন্দ আজকে যারা আছেন অত্যন্ত সম্মানিত, তাদেরকেও ধন্যবাদ। তো আমি বলবো যে আসলে একটা মেগা সিটি, ঢাকা মেগা সিটি, এর যে পরিবহন চাহিদা, এই পরিবহন চাহিদাটাকে ধাপে ধাপে কমানোর জন্য আমাদের যে এসটিপিটা হয়েছিল, কৌশলগত পরিকল্পনা পত্র, তার ধারাবাহিকতায় কিন্তু এই উন্নয়নটা। তো আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, ঢাকাকে বসবাসযোগ্য এবং টেকসই নগরী করার জন্য গণপরিবহনের বেশ কয়েকটা ট্রিটমেন্ট দেওয়া ছিল, ধাপে ধাপে। একটা করার পর পরের ধাপে যেতে হবে, তারটা করার পর পরের ধাপে, যাতে একটা ইকো তৈরি হয়, একটা বিন্যাস তৈরি হয়। কারণ মেট্রো কখনো ডোর টু ডোর ফ্যাসিলিটি দিবে না, তার মানে তার সাথে ফিডার থাকতে হবে। তো ফিডার যদি বিশৃঙ্খল হয়, তাহলে স্টেশনের কাছে উচ্ছৃঙ্খল বিহেভ করবে, তাহলে নিচের রাস্তাটার মান কমে যাবে। তো আমাকে ফিডার গুলিকেও সুশৃঙ্খল করতে হবে। মেট্রোতে কারা আসবে?
যাত্রী হিসাবে আসবে, তো যাত্রীরা তো পথচারী হবে, তাহলে পথচারীটাকে যে ফুটপাতটা আছে এটাকে একটু পথচারী বান্ধব করতে হবে, লিবারালি একটু চওড়া করতে হবে। এটা কিন্তু এসটিপি তে বলা ছিল ফেজ 1, ফেজ 2, ফেজ 3। আমরা কিন্তু এখনো ফেজ 1 এর কোনো কাজ অ্যাচিভ করতে পারিনি, ফুটপাতটাকেও পরিষ্কার করতে পারিনি, পথচারী বান্ধব করতে পারিনি। আমরা বাসকে বাস রুট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে এখন যে খণ্ডিত বিখণ্ডিত গণপরিবহন পাল্টাপাল্টি করে, এদেরকে কিন্তু বিনিয়োগবিহীন জাস্ট একটা টেকনোলজি বাস রুট ফ্র্যাঞ্চাইজ, হাতির ঝিলে যেমন একটা কোম্পানি চলে, তার কম্পিটিটর নাই, সুতরাং যাত্রী নিয়ে টানাটানি নাই, এটা বাস্তবায়নের কথা বলা ছিল। তার মানে যেহেতু মেট্রো পুরো ঢাকা শহরের পরিবহন চাহিদাটা পূরণ করবে না, মাত্র 17%, এসটিপি তে বলা ছিল 3টা মেট্রো যদি হয় 2035 সালের মধ্যে 17% টোটাল ট্রাভেল ডিমান্ডটা টেক কেয়ার করবে। বাকিটা কে করবে? অর্ডিনারি বাস, ফিডার। কেন? তারা কিন্তু অনেক অলি গলিতেও যেতে পারে, আঁকা বাঁকা রাস্তায় যেতে পারে। মেট্রো কিন্তু অ্যালাইনমেন্টটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু মেট্রো সব জায়গায় বানানো যায় না। তাহলে বাসের উপরে নির্ভর করতেই হবে। যেই দেশে মেট্রো আছে তাদেরও কিন্তু বাসও আছে, এবং বাস কিন্তু সবচেয়ে বেশি যাত্রী নেয়। কিন্তু আপনারা উন্নয়নটা দেখবেন, ওই নিচের গুলি যেগুলি লো কস্ট, যেটা সিস্টেম ড্রিভেন, যেগুলি কমপ্লিমেন্টারি হবে মেট্রোর সাথে, যার ফলে মেট্রোর একটা সিনার্জি তৈরি হবে, সেই জায়গায় কিন্তু আমাদের অর্জন নাই বললেই চলে। ফুটপাতটাকে সংক্ষিপ্ত করেছি, ফুটপাতটাকে আমরা পথচারী বান্ধব করতে পারিনি। বাসকে দুই মেয়র চলে গেলেন, তৃতীয় মেয়রের হাতে পড়েছে বাস রুট ফ্র্যাঞ্চাইজ। আমি জানি এটাও হয়তো সম্ভাবনা নাই, কারণ স্টেপগুলি দেখলেই বোঝা যায় এটাকে কিভাবে সুশৃঙ্খল করার নিয়ম আর কিভাবে আগাচ্ছি। তো সেই হিসাবে আমি পরিবহনের ইকোর মাঝখানে টপে চলে গেলাম, নিচের ফাউন্ডেশন গুলিকে এখনো আমি ঠিক করলাম না। মেট্রো পাবো, চমৎকার একটা সুন্দর উন্নত মানের গণপরিবহনের সংস্করণ পাবো, কিন্তু তার সাথে করণীয় গুলি যদি আমরা না করে থাকি, সমন্বয় যদি না করি, এটা প্রজেক্ট হিসাবেই থাকবে, কিন্তু ঢাকাকে বসবাসযোগ্য নগরী করার জন্য এখানে যে সমন্বিত উদ্যোগগুলি ছিল, আগের কাজগুলি যেগুলি প্রিসেট বলে, ওয়ারেন্ট বলে, যেগুলি না হলে পরের ধাপে যাওয়াটা ঠিক হবে না, সেখানে কিন্তু আমরা নজর দিইনি। আর সবচেয়ে বড় জিনিস, আমরা আজকে প্রায় 180টা দেশের মেট্রো গত 150 বছরে হয়েছে, অনেক ট্রায়াল এন্ড এরর হয়েছে। প্রথম দিকের মেট্রোগুলি সাবসিডাইজ থাকতো, এখন মেট্রোগুলি প্রফিটেবল। তার মানে এখানে অনেক ইনোভেশন আসছে, এবং ইনোভেশনটা আসছে যে মেট্রো স্টেশনের সাথে তার আশেপাশের ভূমিটাকে সমন্বিত করে হাই ডেন্সিটিতে চলে যাওয়া। এখন শেওড়াপাড়ায় 6 তলা বিল্ডিং বানানোর অনুমোদন দেওয়া আছে, মেট্রো স্টেশনের পাশে সবাই থাকতে চাবে, তাহলে 60 তলা বিল্ডিং বানালেও কিন্তু সেই জায়গাটার মধ্যে ভাড়া হয়ে যাবে, এবং সেই জায়গায় ওই 60 তলা বিল্ডিং এর মানুষজন নিচে নামলে রাস্তা লাগবে না, গাড়ি লাগবে না, কারণ সে মেট্রো দিয়ে চলবে। সো এই যে ভূমির সাথে সমন্বয় করে ব্রডব্যান্ড কানেকশন দিয়ে আমি একটা স্মার্ট সিটি করব, আমি শহরটাকে হরিজন্টালি সম্প্রসারণ করব না যেভাবে হচ্ছে পেরিফেরিতে, টোটালি একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভে। পুরো পৃথিবী দেখিয়েছে গত 150 বছরে, একটা মেট্রো তার স্টেশনগুলি হবে প্রাণকেন্দ্র, এক একটা সিটিবি, এবং তার আশেপাশে ইকুই ডিস্টেন্সে আধা কিলোমিটারের মধ্যে রিডেভেলপমেন্ট করে। কারণ এলোমেলো শহরে আপনি চাইলে এটা পারবেন না। যারা এখানে স্টেশনের পাশে প্লট ডেভেলপমেন্ট করেছে তাদের ল্যান্ড কনসলিডেশন করে ভূমি উন্নয়ন করে তাকেও আপনি পার্টনার হিসাবে নিতে পারেন, ল্যান্ড ভ্যালুটাকে ক্যাপচার করে, এবং মেট্রো সাবসিডি ছাড়া চলতে পারবে। এই ইনোভেশন গুলি গত 150 বছরে আরম্ভ হয়ে গেছে, ম্যাচিওর। আমরা যাত্রাটা অনেক দেরিতে করেছিলাম, আমরা কিন্তু সেটার সুফলটা পেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, এখানে রাজুক একটা বড় প্লেয়ার যে ভূমি উন্নয়নের সাথে জড়িত,
তার কোনো ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি না, যার ফলে স্টেশনগুলির আশেপাশে ভূমি ব্যবহারের যে একটা স্বতন্ত্রতা থাকা উচিত ছিল, শহরটাকে ভার্টিক্যালি বাড়ানো উচিত ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন এই দেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে জমি কম, পপুলেশন বেশি। এটার একটাই ট্রান্সলেশন, মেট্রো করো, মেট্রো স্টেশনের পাশে 100 তলা বিল্ডিং করো, যানজট হবে না। কারণ ব্রডব্যান্ড কানেকশন, মানুষজন হেঁটে চলে আসবে, তার রাস্তা লাগবে না, গাড়ি লাগবে না, ফুয়েল লাগবে না। এই ইনোভেশন গুলি কিন্তু সামহাও আমাদের এখানে মিসিং আছে। সো ভবিষ্যতে আমার যেটা মনে হয়, আমাদের ডক্টর শামসুল আলম সাহেবকে আমি অত্যন্ত পছন্দ করি, এমনি একজন বিজ্ঞ আর্কিটেক্ট, বিহাইন্ডে কাজ করেন। আমি বলবো যে আমরা যেহেতু দেরিতে যাত্রাটা আরম্ভ করেছি, আমরা যেন ট্রায়াল এন্ড এররটা না দিই। আমরা কিন্তু অনেকগুলি ইরিভার্সিবল ড্যামেজ অলরেডি করে ফেলেছি। সুতরাং ঢাকাকে যদি সত্যিকার অর্থে এখন বসবাসযোগ্য নগরীর তলানিতে আছি, সরকারের অনেক অর্জনের মাঝখানে এটা কিন্তু বেমানান, তাহলে সেখান থেকে উঠতে গেলে যে পেশাদারিত্ব দরকার, এটা আমি একটু ঘাটতি দেখতে পাচ্ছি। যার ফলে আমি এটাকে টাউন প্ল্যানিং এর ডেভেলপমেন্ট প্রজেক্ট বলবো না, এটা একটা ট্রান্সপোর্টেশনের ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। জি, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সুভাষ সিংহ রায়, আমরা তিনজন একদম বিশেষজ্ঞ যারা এই পরিবহন খাতের বিশেষজ্ঞ বা পরিকল্পনা, তাদের কাছ থেকে শুনলাম। একটু আমি যেহেতু আপনার চলা মানে বিশ্লেষণ রাজনীতিতে বেশি, আমি একটু রাজনীতির কথা যদি বলি, এই যে উন্নয়ন হচ্ছে গত কয়েক বছর ধরে, সেটা মানে অনস্বীকার্য, কোনো সন্দেহ নেই। কিন্তু উন্নয়নের কথার বিপরীতে যে কথাটা আসে, যে যতটা উন্নয়ন মানুষের জীবনমানের হয়েছে, ততটা আবার সেই অর্থে সুশাসন, আইনি শাসন সব মিলিয়ে মানে উন্নয়নের সাথে সবগুলো সমান্তরাল ছিল না কখনো কখনো। সেই জায়গাতে বা ধরুন উন্নয়নের কথা বললে তখন বিরোধী যারা আছে তারা কেউ কেউ বলে যে এই উন্নয়ন তো এটা জনগণের টাকাই হচ্ছে, এটা সরকারকে দিতে হবে কেন। কিন্তু এটার আবার বিপরীতে এই জবাবও আছে যে জনগণের টাকায় আগে করা হয় নাই কেন। এখন ধরেন গত 12 বছরে আমরা অনেক কিছু, যেমন টানেল হচ্ছে, এটা আগে কখনো ভাবাই হয় নাই, মেট্রো রেলের কথা ভাবাই হয় নাই, পদ্মা সেতু, এমন অনেক বড় বড় ভাবনা, যেটা কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেনে যাওয়া যাবে, আশা করি খুব বেশি দিন লাগবে না। এই উন্নয়নের সাথে মানে রাজনীতির বা আইনের শাসন, গণতান্ত্রিক অনেকগুলো প্রশ্ন, সেগুলো সমান্তরাল হয়নি। সেই জায়গাতে একটু আপনার ইনপুট চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনাটি অন্য আলোচনার থেকে একেবারেই ভিন্নতা, এবং এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এরকম একজন গুণীজনের মাঝখানে আপনি আমাকে ফেলে দিয়েছেন। তা আপনার একটা সুবিধা আছে, এবং সেই সুবিধাটা হচ্ছে যে আপনি খুব সহজ সরল ভাষায় প্রশ্নগুলো ছুটতে পারেন, এবং অনেক প্রশ্নের উত্তরও আপনি কাছাকাছি সময় দিয়ে দেন। আমাদের অনেক প্রিয় শিক্ষক ছিলেন যারা প্রশ্নের মধ্যে উত্তরটা দিয়ে দিত, আর যেই ছাত্রকে খুঁজতো যারা এর মধ্যে থেকে উত্তরটা নিতে পারে কিনা। যাই হোক, আমি কথার এক্ষেত্রে বাড়লাম না। আপনি ঠিকই বলেছেন, এবং প্রফেসর শামসুল হক স্যারের কথাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম। এগুলোর মধ্যে যে গুরু তত্ত্ব নিহিত আছে সেটার ব্যাপারে অস্বীকার করবার জন্য নেই। কিন্তু আপনি আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নর বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি, এটা একটা বড় একটা ঘটনা। এবং এপিজে আব্দুল কালাম বলতেন যে স্বপ্ন সেটাই যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে না, যেটা আপনাকে ঘুমাতে দেবে না, ঘুমাতে দেবে না। আজকে যদি আমি হিসেব করেন যে আমরা যেটাকে 2031-এ বাংলাদেশ কেমন হবে, প্লাটিনাম জুবলিতে, তার পরবর্তীতে হীরক জয়ন্তীতে কেমন হবে 2031-এ, তার পরবর্তীতে 15 বছরে কেমন হবে, 75 বছর পূর্তিতে, প্লাটিনাম জুবলিতে। বাংলাদেশ কিন্তু অলরেডি ডেল্টা প্ল্যানও করে রেখেছে, মানে 100 বছরের পরিকল্পনা। ডেল্টা প্ল্যান শব্দটি উচ্চারিত হলেই আমার মাথার মধ্যে দুইজনের নাম ভাসে। একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর একজন হচ্ছে আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক শামসুল আলম। এখনকার যে বাস্তবতা, আপনি ভাবুন তো, 2016 সালের 1 জুলাই যদি হলি আর্টিজানের এরকম একটি ন্যাক্কারজনক জঙ্গি হামলা না হতো, তাহলে আপনার এখানে যে বিষয়ে আমি কথা বলছি, এই মেট্রোটা এর আগে অনেক অনুষ্ঠান 1-1.5 বছর আগেই আমরা কিন্তু এই মেট্রোর পাশ দিয়ে করতে পারতাম। আপনার পাশ দিয়ে কিন্তু মেট্রো যাবে। তাহলে উন্নয়নের প্রতিবন্ধকতার সৃষ্টির একটি গোষ্ঠী দেশে এবং দেশের বাইরে আছে। আর প্রত্যাশার মাত্রাটা কিন্তু যে বেড়েছে, আমাদের স্বীকার করতেই হবে।
এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটা জাগ্রত করেছেন। 32তম দেশ যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে এগোতে পারে, 58তম দেশ যে দেশ তার স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করতে পারে। তা পৃথিবীর সব দেশে তো আর অনেক উন্নত রাষ্ট্র আছে, মধ্য উন্নত রাষ্ট্র আছে, তারা তো সবাই পারেননি কিংবা করেননি। স্বপ্নের যাত্রাটা শেখে নেই। আমি যদি এখন বলি 1863 সালে যখন ব্রিটেনে শুরু হলো এই পাতাল রেলের যাত্রা, এই 1863 সালের পর থেকে সর্বশেষ দেখবেন আপনি সৌদি আরবে আপনার 2011 সালে সেখানে কিন্তু এই মেট্রো চালু হয়েছে। এখন আমার বাংলাদেশ, যেটা প্রফেসর শামসুল আলম বললেন যে বঙ্গবন্ধুর সেই কাঙ্ক্ষিত সোনার বাংলা, সেই সোনার বাংলার দিকে আমরা কতদূর যাচ্ছি। আর আপনি প্রশ্ন করেছেন এর মধ্যে সুশাসনের ব্যত্যয় আছে, মানুষের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা আছে এবং সেটা কীভাবে হচ্ছে কিনা। গণতন্ত্র এবং সুশাসন এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো খুব জরুরি, এটা একেবারে এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। কিন্তু উন্নয়নকে কারা স্তব্ধ করতে চায়, দেশের মানুষের জীবন মান যে উন্নয়নের, সেই জায়গাটা কারা বাধা দিতে চায়। পদ্মা সেতু নিয়ে তো কম ষড়যন্ত্র হয়নি এবং বাংলাদেশের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা এখন বললে তারা লজ্জা পাবেন, এই পদ্মা সেতু যখন ষড়যন্ত্র হচ্ছে, বিশ্বব্যাংক ষড়যন্ত্র করছে, তখনও পর্যন্ত তারা ওই বিদেশিদের কথায় কিন্তু তাল মিলিয়ে চলেছেন এবং যেই টাকা, যেই অর্থ বরাদ্দ হয়নি সেই টাকার দুর্নীতি খুঁজেছেন, পরবর্তীতে দুর্নীতির আকাঙ্ক্ষার কথা বলেছেন। এগুলো তো রাজনীতির কথা। আপনি যেটা বলছেন রাজনীতির বিষয়টি, রাজনীতির বিষয়টিতে অবশ্যই থাকে। আপনি দেখেন একটা ছোট উদাহরণ দিই, 1952 সালে মিশরের যে জামাল আব্দুল নাসের একটা বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি আসওয়ানে এই যে তার উজানে তিনি বাদ দিয়ে যে ড্যাম তৈরি করেন, এখানে কিন্তু বিশ্বব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 80 কোটি ডলারের প্রকল্পের মধ্যে তাদের দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের 20 কোটি ডলার আর মার্কিন যুক্তরাষ্ট্রের 5.8 কোটি ডলার। কিন্তু বিশ্বব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখলো যে বাগদাদ সামরিক চুক্তিতে জামাল আব্দুল নাসের স্বাক্ষর করেননি, অর্থাৎ তিনি তার স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখেছিলেন, যে কারণে তাকে এই প্রকল্প থেকে সরে গেলেন। 1956 সালে আলেকজান্দ্রিয়া নগরীতে জামাল আব্দুল নাসের জনগণকে ডেকেছিলেন, জনগণ তার কথায় দিয়ে লাখো লাখো মানুষের সমাবেশ হয়েছিল। তিনি বলেছিলেন এটা আমি জাতীয়বাদ ঘোষণা করলাম এবং এর থেকেই আমাদের যে অর্থ উপার্জিত হবে সেটা দিয়ে আমরা পরবর্তীতে এই কথা, কোনো দেশ যদি আমাদেরকে সহায়তা করতে চায়, তাদের যদি আমাদের শর্তের সাথে মিলে যায়, তাহলে আমরা বৈদেশিক সাহায্য নিব। তাহলে খেয়াল করে দেখুন এইরকম একটি ঘটনা। আপনি পদ্মা সেতুর, আমি বলছেন 2022 সালে পদ্মা সেতু, 2022 সালে মেট্রো রেল, 2022 সালের ভিতরে আমাদের কর্ণফুলী টানেল, এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো নিয়ে ষড়যন্ত্র কম হয়নি। এবং ওই ষড়যন্ত্রটা করেছে কারা? বাংলাদেশের সাধারণ নাগরিক করেছে? করেনি। যারা গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করেন, যারা গণতন্ত্র নেই, সুশাসন নেই এটা বলেন, তারাই তো এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছেন। আপনি এই মেট্রো রেলের প্রকৌশলীদেরকে টার্গেট করে হত্যা করেছেন, টার্গেট করে 1 জুলাই। আপনি ইতালির নাগরিকদেরকে টার্গেট করে হত্যা করেছেন, যেই টেবিলে তারা বসা ছিল ওই টেবিলে প্রথমে আক্রমণ করেছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোই তো আপনি এই যে গণতন্ত্রের কথা বলছি, সুশাসনের কথা বলছি, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু ভাবিয়ে তোলে যে গণতন্ত্রের জন্য কারা দাবি করছেন, গণতন্ত্রে কারা চিৎকার করছেন। স্বপ্ন তো সেটাই, যেটা মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমি কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন শুধু না, স্বপ্নের বাস্তবায়নের দিকে তিনি এগিয়ে যান। এটার জন্যে তাকে অনেক পথ অতিক্রম করতে হয়। আপনি কানাডার আদালত যখন বলে দিয়েছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি, আমাদের পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, তখন ওই বিজ্ঞজনরা কিন্তু বলেননি আগে আমরা যা বলেছি সেটা ভুল বলেছি, ঠিক করে নি। এটা পর্যন্ত একজনও বলেননি। আমি অনেক জ্ঞানী গুণীজনের নাম বলতে পারবো, কেননা আমি এটা নিয়ে একটি বই আমার আছে, প্রফেসর আব্দুল মান্নান আর আমি মিলে একটা বই আছে, পদ্মা সেতু 7 কাহন, আদ্যপান্ত সব লিখেছি, আদ্যপান্ত সব তথ্য উপস্থাপন করেছি।
তো এই যে আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, সুশাসনের কথা বলছেন, আপনার প্রশ্নটার ক্ষেত্রে আমি কিন্তু এমন কোনো উত্তর দিব না যেই উত্তরটা দর্শক কিন্তু বিরক্ত হবেন। চেষ্টা করি আমি দর্শক যাতে বিরক্ত না হয়। কিন্তু একটা ব্যাপারও কিন্তু আছে, অনেকে কিন্তু কথা বলেন কিংবা লেখালেখি করেন, গতানুগতিক ধারায় যে সমস্ত কথাগুলো শুনতে মানুষ পছন্দ করেন, আর উল্টো হওয়ার পন্থীরা যে সমস্ত কথাগুলো বাংলাদেশের এই এই তথ্য প্রবাহের বারবারন্তের সময় যে সুযোগটিকে কাজে লাগিয়ে তারা যে পরিবেশটা তৈরি করেন, তারা ওই জায়গায় সেই কথাগুলো অনেকে বলতে পছন্দ করেন। আমি তার থেকে একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করি, জি কারণ যেটা যথার্থ সেটা বলবার চেষ্টা করি। জি। আপনি শেষ করছি যে কথাটা দিয়ে, আপনি আজকের বাস্তবতায় যেই স্বপ্নের কথা মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছেন, বঙ্গবন্ধু কন্যা ভেবেছেন, সেই স্বপ্নের বাস্তবায়নের দিকে যাচ্ছে। কিন্তু প্রফেসর শামসুল হক যেটা বলেছেন, এটার সাথে অনেকগুলো বিষয় যুক্ত হয়ে আছে। শুধু এই মেট্রো রেল আমাদেরকে এই পরিবহন ব্যবস্থার যে অচল অবস্থা সেটা কিন্তু দূর করতে পারবে না। এর জন্য অনেকগুলো বিষয় আছে, এবং সবচেয়ে বেশি এগুলো নিয়ে ভাবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই সেই দিকেও আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে, আমরা মনোযোগ দেখব। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। কথা বলছিলাম আজকে ঢাকায় মেট্রো রেলের উদ্বোধন এবং কক্সবাজারে যে আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের উদ্বোধন, সব মিলিয়ে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার গল্প, সেটা নিয়ে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশের উন্নয়ন যাত্রা নিয়ে। আজকে বাংলাদেশের মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে, এবং সেটা ঢাকার জন্য, ঢাকার যানজটে স্থবির হয়ে থাকা ঢাকার জন্য একটা বড় লাভ বলা যাবে। যদিও এখনও যাত্রী পরিবহন শুরু হয়নি, আমরা আশা করছি আগামী বছরের ডিসেম্বর নাগাদ তেমনই পরিকল্পনা, যে সেখানে হয়তো যাত্রী, তখন হয়তো ঢাকার যে চাপ মানুষের, সেটা হয়তো অনেকটাই কমবে। তবে আলোচনায় যেটা এসেছে যে শুধু একটা মেট্রো লাইন দিয়ে ঢাকার যে যানজট সেটাকে নিরসন করা যাবে না, সেজন্য মেট্রো নেটওয়ার্ক যেমন করতে হবে, এবং অন্যান্য যা আছে বাস বা অন্য পরিবহন, সেগুলোকে একটা সমন্বিত পরিকল্পনার মধ্যে আনতে হবে। আমি ডক্টর এস এম সালিউদ্দিনের কাছে আরেকটা জিনিস জানতে চাই, যতই এই যে বড় বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে, তার যেমন মেট্রো লাইন যেখান দিয়ে হচ্ছে, তার আশেপাশের মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই, কিন্তু আমি জানি যে যখন উন্নয়ন শেষ হয়ে যাবে, তখন সেই এলাকার মানুষই সুফলটা সবার আগে ভোগ করবে। কিন্তু কিছু কিছু জায়গায়, এবং এটাকে অনেকে বলেন উন্নয়নের প্রসব বেদনা, কিন্তু কিছু কিছু জায়গায় এই দুর্ভোগের মাত্রাটা এমন হয়, যেমন টঙ্গী থেকে জয়দেবপুরের যে রাস্তাটা, সেই রাস্তায় বছরের পর বছর ধরে কত রকমের কাজ হচ্ছে, কিন্তু রাস্তা এটা শেষ হচ্ছে না কখনো। তো এই যে কখনো কখনো আমাদের এই দুর্ভোগের এই যে লম্বা হয়ে যায়, তখন কিন্তু মানুষের উন্নয়নের সুফলটা পেতে এত অনেক বেশি সময় লাগে, সেটা তাদের অনেক সময় নিতে পারেন না। এই জায়গাটা থেকে আমাদের পরিকল্পনা করে আরও তাড়াতাড়ি করা বা কোনোভাবে দুর্ভোগটা কমিয়ে রাখা, মানে পরিকল্পনারই তো সেটা একটা অংশ। সেই জায়গাটাতে একটু আপনার কথা শুনতে চাই। আপনার প্রফেসর শামসুল হক সাহেব কিন্তু সুন্দরভাবে বলেছেন যে আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো আপনাকে যে কোনো পরিকল্পনা আমরা হাতে নিতে যে ফেজটা দেওয়া হয়, যে আমি এটা শুরু করব, প্রথম ফেজে এই করব, দ্বিতীয় ফেজে এই করব, তৃতীয় ফেজে এই করব, আমরা কিন্তু ফেজ গুলো আমরা রাখি না, আমরা ফেজ থেকে আউট হয়ে যাই। যার ফলে হয় কি, আপনার ধরেন এই যে আজকে গাজীপুর রাস্তাটার এরকম অবস্থা হয়েছে কেন, আপনার এটা যখন এসটিপি যখন আমি উপস্থাপন করি ক্যাবিনেটে, তখন আমার মনে আছে যে এই বিআরটিটা ছিল কিন্তু উত্তরার থেকে সদরঘাট পর্যন্ত এই বাস র্যাপিড ট্রানজিট। তো ওই সময় ওই ক্যাবিনেটে আপনার নিশ্চয়ই আমার কথা যদি আপনার ওই সময় ক্যাবিনেট মন্ত্রী মহোদয়রা কেউ থাকে শুনে, আমার স্পষ্ট মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এটা তোমার গাজীপুর নিয়ে যাও। তো গাজীপুর নিয়ে যাও যখন উনি বলেছেন, সঙ্গত কারণে আমরা এটা গাজীপুর কিভাবে নেওয়া যায়, কি করা যায়, এটা ঠিক আছে, কিন্তু সেইখানে আমরা যে ভুলটা করেছি সেটা হলো যে ওইটাকে আমরা প্রাধান্য দিয়ে ওই কাজটাই আমরা প্রথম শুরু করে দিয়েছি। আর ওইটা শুরু করার ফলে
এখন যেটা মেইন যেটা বিআরটি ছিল এটা কিন্তু হবে কি হবে না এটা বলতে পারবো না, তার কারণ খুব সন্দেহ আছে। এখন এই যে ধরেন যখন আমরা এই গাজীপুর রুটটা নিলাম, আমরা কিন্তু বলেছিলাম যে ফিডার রুট গুলাকে আরো ইমপ্রুভ করার জন্য, এবং আপনার বাইপাস গুলাকে ইউজ করে, যেতে করে আপনার এটা যখন এই কাজটা হতে থাকবে তখন বাইপাস রাস্তা কয়েকটা আছে, এগুলাকে একটু ইমপ্রুভ করা। এই কাজগুলো করেনি। কাজ না করে যে কাজটা করেছে, এরা স্ট্রাকচার গুলো যেগুলা এলিভেটেড স্ট্রাকচারের যে মালামাল গুলা সবগুলা কি করেছে আপনার, এরা রাস্তার উপরে এনে আপনার রেখে দিয়েছে। রাস্তার উপরে রেখে দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি সংক্ষেপে বলতে, আমি খুব পছন্দ করি আপনার একেবারে ইনডেপথ টেকনিক্যাল ইস্যু গুলাকে এক্সপ্লেন না করার। আমি এটা বলতে চাই যে যাদেরকে এই সকল দায়িত্ব দেওয়া হবে, এবং এখনো যারা এই প্রজেক্টটাতে কাজ করছে, তাদেরকে বলবো যে আপনারা আগে নিশ্চিত করেন যে মানুষের, যেহেতু আমার জায়গা কম, মানুষের চলাচলের যে রাস্তা, মানুষের চলাচলের জন্য যে গাড়ির রাস্তা, এগুলোকে আপনারা নিশ্চিত করুন, ওরা যাতে নিশ্চিন্তে চলতে পারে। এবং এটা করাটা খুব একটা কঠিন কিছু না। যদিও আপনার ধরেন ঢাকার মতো, আমাকে যদি প্রশ্ন করেন যে ঢাকাতে এই যে এত বড় বড় মেগা স্ট্রাকচার আমরা আরো করছি, দেখেন এইখানেও কিন্তু আবার সেই একই প্রবলেম। আপনার স্বাধীনতার পর থেকে 2000 সালের পরে আপনার এই 2009 সাল থেকে মাত্র আপনার শুরু হয়েছে ট্রান্সপোর্ট সেক্টরের দিকে ইম্পর্টেন্স দেওয়া। এর আগে আপনার ধরেন ওই এসটিপি করলাম, এসটিপি করে তারপর যখন এটা তত্ত্বাবধায়ক সরকারের সামনে উপস্থাপন করা হলো, তারা অনুমোদন দিয়ে বসে রইল। 2009-10 দিকে যায় আপনার এসটিপি কাজ আমরা শুরু করলাম। আমি আপনার প্রশ্নের সোজা উত্তরটা হলো যে যাদের উপরে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে তাদের প্রফেশনালিজম থাকতে হবে, প্রফেশনালি তাদেরকে সাউন্ড হতে হবে। আপনার তাদের জানতে হবে যে এই কাজগুলো করলে মানুষের দুর্ভোগটা কেমনে কমানো যায়। এটা কিন্তু খুব সোজা জিনিস। আমি আমি দেশের বাইরেও কাজ করেছি, বিভিন্ন প্রজেক্টের ভিতরে আমি কাজ করেছি। আমি দেখেছি তারা সবসময় ইম্পর্টেন্স দেয় যে তোমার কাজটা তুমি করো, বাট ডোন্ট ডিস্টার্ব দ্য পিপল। সেইটার জন্য কি করতে হবে, সেই কাজটা আগে করো। প্রফেসর শামসুল হক সাহেব একটা কথা বলছেন যে আমরা এই যে বাস রুট রেশনালাইজেশনের ওই কমিটির প্রধান কিন্তু আমার নেতৃত্বেই কাজটা হচ্ছে। এটা মেয়র আনিসুল হক থেকে আমরা কাজ শুরু করেছিলাম। আপনারা জানেন, তারপর হঠাৎ উনি মারা গেলেন। তারপর মারা যাওয়ার পরে কিছু সময় বাদ ছিল। এরপর আপনার ধরেন 2 সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হলো। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলি, ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। আপনি এক মেট্রো নিতেছেন একটা লাইনের উপর দিয়া, আপনি ম্যানেজ করতেছেন মেট্রো লাইনের 2 পাশ, আর এটা হলো হোল ঢাকা শহর, ঢাকার বাহিরের যে কানেক্টিং সিটি গুলো আছে, স্যাটেলাইট সিটি গুলা, তাদেরকে, এবং আপনার প্রায় 300 প্লাস রুটকে সমন্বয় করে, এবং এই 300 প্লাস কোম্পানিকে সমন্বয় সাধন করে তাদের জন্য সেই আপনার গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে কিন্তু আমাদের এটা করতে হচ্ছে। আমাদের সময় লাগবে, হতাশ হওয়ার কিছু নাই। কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, কবে শুরু করবে, এই কাজগুলো ফাইনাল হয়ে গেছে। এখন আমরা শুধু বাস্তবায়নের কাজের দিকে যাচ্ছি। কিন্তু ওই যে বললাম যে এখানে কিন্তু আপনার আরো সময় দিতে হবে, নিরাশ হলে চলবে না। আই এম কনভিন্সড, আই এম শিওর যে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই মেট্রোর সাথে সাথে বাস রুট অ্যাসোসিয়েশনের কাজটা আমরা শুরু করে ফেলতে পারবো। ওই আরেকটু স্মরণ করে দিতে চাই, আপনি মেট্রো 5টা মেট্রো, শামসুল হক সাহেব হয়তো স্মরণ নাই, 3টা মেট্রো না, বলা আছে যে 5টা মেট্রো শেষ হলেও কিন্তু অনলি 17% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার টানবে, আর তখন বাস টানবে আপনি 56%। তাইলে আপনি চিন্তা করে দেখেন, মেট্রো সব করার পরেও কিন্তু আপনি 117 জন প্যাসেঞ্জার টানতেছেন, আর ওই বাস টানবে 56। সো ওইটার উপর তো ইম্পর্টেন্স দিতে হবে। এবং প্যারালেলি বাস রুট ট্রান্সপোর্টেশন প্রোগ্রামকে সরকার যাতে, যেহেতু এখানে আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনাকে আমি বলবো, শামসুল হক সাহেব তো আমরা কলিগ, একসাথে কাজ করি আপনার, তো আমি বলবো যে এইটার দিকে যাতে মেহরবানি করে ইম্পর্টেন্স দেয়, যাতে করে এই মেট্রোর সাথে বাস রুট ট্রান্সপোর্টেশন প্রোগ্রামটাকেও সরকার আমাদের প্রস্তাব মোতাবেক এটা আগিয়ে নিয়ে যায়। জি, আপনার এই নিজের কাছে নিজে প্রশ্ন করি,
আমরা টুকটাক তো কলকাতায় যাই, কলকাতায় গত 10 বছরে যত ফ্লাইওভার হয়েছে নির্মাণ অনেক ত্রুটি আছে, সব ঠিক আছে। সেখানে আমি দেখি যে তখন যে জায়গায় কাজ হয় শুধু ওই জায়গাটুকুই কিন্তু কাজের মধ্যে থাকে। আমাদের এখানে যখন ফ্লাইওভার একসাথে গুলো পুরো হয়েছে রাস্তা অচল হয়ে যায়, সেটাই হলো পুরো সমস্যা। রাস্তাটাই একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মানে টঙ্গী থেকে গাজীপুরের জয়দেবপুরের রাস্তা ওটা যাওয়াই গেছে। যায় না। এবং ঢাকা শহরের ভিতরেও হয়েছে। আপনি মগবাজারে ফ্লাইওভারে চলা করার সময় হ্যাঁ, হানি আপনি ফ্লাইওভার, রেলওয়ে মানে রেল লাইনটা পার হলেই আপনি শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখতেন, শুধু ধুলোর ধোঁয়া। এই জায়গাগুলো আমার মাথায় ঢোকে না, জি, দুঃখিত। এটাও শুনবো। জি জি, জনাব ডক্টর শামসুল আলম, আমি ডক্টর শামসুল হক এবং ডক্টর এস এম সালেউদ্দিনের কথার সূত্র ধরে যদি বলি, ডক্টর শামসুল হকের সাংঘাতিক সুন্দর পরিকল্পনার কথা বলেছেন, যে মেট্রোকে কেন্দ্র করে স্মার্ট সিটি গড়ে তোলার যে একটা পরিকল্পনা, যে মেট্রোর স্টেশনগুলোর কেন্দ্র করে একটা জনপদ গড়ে উঠবে, তাহলে আর মানে অনেক গাড়ি লাগবে না, মানুষ বাসা থেকে নেমে সোজা রেলে উঠে যেতে পারবে, এরকম পরিকল্পনা করেছেন। এবং সালেউদ্দিন সাহেবও একসাথে সমন্বিত পরিকল্পনার উদাহরণ মানে কথা বলছেন, গুরুত্ব দিচ্ছেন সবাই, যে শুধু মেট্রো দিয়ে এক পাশ উন্নত হয়ে যাবে অনেক অনেক দূর, আর আরেক পাশে পুরনো লক্কর ঝক্কর মার্কা গাড়ি চলবে, বাস চলবে, সেটা হয় না। এই সমন্বিত পরিকল্পনাটা কতটা গুরুত্বপূর্ণ? মানে অপূর্ব সুন্দরের কথা বলছেন আপনি। হ্যাঁ, অপূর্ব সুন্দর, এক্সেলেন্ট। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত ভালো একটি করেছেন এই প্রসঙ্গে। সালাউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমি ভুলেও যাইনি, ভুলও করিনি। লাইন 5টি কিন্তু বিভক্ত 6টি। আবার বলে এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, এমআরটি লাইন 5 সাউদার্ন রুট, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4। এই হলো আমাদের সমুদ্র প্যাকেজটা, যেটা আমরা 21,985 কোটি টাকার প্রকল্প সাহায্য নিয়ে তৈরি করছি, যার মধ্যে 16,594 কোটি 59 লাখ টাকা ঋণ হিসাবে পাচ্ছি জাইকা থেকে, 75% জাইকার সমর্থনে, আর বাকিটা বাংলাদেশ সরকার। যাই হোক, এই হলো আপনার সমুদ্র প্রকল্পটি, প্যাকেজটি। এখানে আপনি বলেছেন, উনি সুন্দরভাবে, শামসুল সাহেব কথা বলাটাই তো সুন্দর, খুব সুন্দর ঢঙ্গে কথা বলেন, আমার খুব পছন্দ হয়। ওনার সঙ্গে আমি আরো টিভি টকশোতে গিয়েছি, টেকনিক্যালি উনি অত্যন্ত চমৎকার। আমার একটু নিজের মনে প্রশ্ন, সমন্বিত প্রকল্প তো বটেই, সালাউদ্দিন সাহেবরা ছিলেন এর ফিজিবিলিটি স্টাডিতে, এর ডিজাইনিং, এর ক্যাবিনেটে উত্থাপন করেছেন। তো সেই এসটিপি যখন হলো, তখন এই সমন্বিতভাবে সমুদ্রের রূপটা দিলে ভালো হতো নাকি? এটা দিতে হবে। এবং প্রফেসর শামসুল হক যা বলেছেন, এটা তো হলো পরিণতি, এবং ক্রমান্বয়ে এটা চলে আসবে এইভাবে। মানুষ এমআরটি লাইনের পাশে বড় বড় বিল্ডিং করতে চাইবে, বাজার ব্যবস্থায় সবাইকে এই সুযোগটা নেওয়ার কাছে টেনে নিয়ে আসবে। তবে পরিকল্পিত ভাবে হলে সম্পদের অপব্যয় কম হয়, সুন্দরভাবে তৈরি হয়। আমাদের সবসময় দূরদৃষ্টিটা খুব ছিল না। ঢাকা নগর প্রথম থেকে যদি আমরা 50 বছর সামনে রেখে বা 25 বছর 30 বছর সামনে রেখে সব পরিকল্পনা করতাম, তাহলে ঢাকা শহর কিন্তু অনেক সুন্দর হতো। এতদিনে এলোমেলো ভাবে গড়েছে, সাময়িক প্রয়োজনে করেছি। আমরা এখন যেমন সামনে তাকে পরিকল্পনা করি, 2009-10 বসে 21-এ দেখলাম আমরা কোথায় পৌঁছাবো, 21-এ বসে আমরা 31-এ উচ্চ মধ্যমার দেশে বসে 41-এ কোথায় যাব, 2100 কোথায় যাব। এই যে দূরদৃষ্টি নিয়ে পথনকশা তৈরি করা পরিকল্পনা, এবং এই পরিকল্পনা যতটা সম্ভব সামগ্রিকতাকে আমরা ধারণ করেছি, মানে সব খাত উপখাতকে আমরা বিবেচনা নিয়েছি। তো পরিবহন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য, তো সেই পরিকল্পনাও এখন এসে আমাদের সামাল দিতে হচ্ছে। অতীতের কি বলবো, খানিকটা অপরিকল্পিত বা কখনো কখনো পরিকল্পিত হলেও আমাদের ডিজাইন প্রবলেম সবসময় দেখা দেয়। ব্রিজ কালভার্ট গুলো হয়েছে, এখন নৌ চলাচল বন্ধ হয়ে যায় বর্ষাকালে, এ তো আপনারা সকলেই জানেন। এলজিডি তো সব ইঞ্জিনিয়ার্স ডোমিনেন্ট, কোনো ব্যক্তিগতভাবে কারো ইয়ের জন্য বলছি না। আমাদের এটা দূরদৃষ্টি বোধ অভাব। এখন বহু ব্রিজ টাকা পয়সা খরচ করে যেটা যাবে 100 বছর 90 বছর, সেটা পরে বলা হচ্ছে ভেঙে ফেলতে হবে, কারণ বর্ষাকালে নৌ চলাচল চলে না। তার মানে ওই যে শামসুল হক সাহেব যেটা বলছেন, প্রফেসর শামসুল হক, একটা সমন্বিত চিন্তা ভাবনা করা, একটা সম্মুখ তাকিয়ে পরিকল্পনা করা, 20-30-50 বছরকে সামনে দেখা, সেটা আমরা অতীতে করিনি। যে 2009 মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দূরদৃষ্টি সম্পন্ন ভাবে সমন্বিত ভাবে করতে চেয়েছেন।
আজকে যে মেট্রো রেল সংক্রান্ত যে সমস্যা, একটা হলো এই ধরনের প্রকল্প বাস্তবায়নে আমাদের অভিজ্ঞতা ছিল না, এটা অস্বীকার করা যাবে। এমনকি আমাদের যারা প্রকৌশলী তারাও হয়তো ওইভাবে ঠিক ভিজুয়ালাইজ করতে পারেন নাই হয়তোবা, যাতে এই বিষয়গুলো একসঙ্গে ট্যাকেল করার দরকার। মানে ফুটপাত, পাশের প্লটগুলোতে উঁচু দালান বিল্ডিং হবে, এগুলো সমন্বিত ভাবে আসলে বোধহয় ভালো হতো। এটাতে এখানেই প্ল্যানিং দিক থেকে তো এটা আসতে হবে প্রকৌশলীদের কাছ থেকেই, কারণ নগর পরিকল্পনার ক্ষেত্রে তারাই ভালো বুঝেন এবং তারাই। তবে এটা আমি একেবারে উড়িয়ে দিই, আমাদের ডিজাইন প্রবলেমের জন্য বহু প্রকল্প বাস্তবায়নে বিলম্ব অতীতে ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না। সেটা আমরা অনেক বড় বড় প্রকল্পের ক্ষেত্রে, এই যে মগবাজার ফ্লাইওভার নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বিলম্ব হলো, দেরি হয়েছে, চলার পথে মাঝখানে এসে আমরা আবার নতুন করে করতে হলো আরো কয়েকটি লুপ। কেন অরিজিনালি সেই লুপগুলো ধরে নিলেই তো হতো, বা কেন নেওয়া হলো না এটা জানি না। ঠিক আমাদের পরিচালনা অদক্ষতা না কি বলবো, কিভাবে ব্যাখ্যা করব। আমি যেটা বলতে চাচ্ছি এটা হয়তো মানবিক ভুল, বা আমাদের প্ল্যানিং এর যে দৃষ্টিভঙ্গি থাকার দরকার সেই দৃষ্টিভঙ্গিটা আমরা সেভাবে নিতে পেরেছি কিনা আমি জানি না। তো যাক, এটা সেই অভিজ্ঞতা আমাদেরকে অনেক শেখাচ্ছে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে বাংলাদেশে একটি দক্ষ মানব সম্পদ গড়ে উঠছে। ইঞ্জিনিয়ার্স, ইমপ্লিমেন্টার্স, প্রকিউরমেন্ট যারা করছেন, সাপ্লাই যারা দিচ্ছেন, আমরা বোধহয় ক্রমান্বয়ে আরো দক্ষ হয়ে উঠবো আমি আশা করি অভিজ্ঞতার ভিত্তিতে। একটা সমস্যা আছে, এই ধরনের মেগা প্রজেক্ট করার অভিজ্ঞতা আমাদের ছিল না। হাতে কলমে না করলে অনেক তাত্ত্বিকভাবে জেনেও অনেক সময় ভালোভাবে পরিকল্পনা করা যায় না। তো সেই সমস্যাটা কিছু আমরা ভুগেছি। যে সমস্যাটা বললেন অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর, মানুষজন আসতে খুবই বিরক্ত হয়। গাজীপুর ঢাকা 3-4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়। তো এটা আমরা কেন যখন উপরের চিন্তা করলাম উপরের দিক দিয়ে সড়ক আনবো, এক্সপ্রেস ওয়ে, তো নিচে যখন চলাচলটা বিকল্প কি থাকবে, অন্য বিকল্প কি কি রুট সাময়িক চালু করব, সেইগুলো কেন ভাবনায় এলো না, এটা তো জবাব জানি না। মানে প্রশ্নটা সাধারণ নাগরিক হিসাবে এমন ভাবে আমরাও ভাবি, কিন্তু জনগণের কিন্তু কষ্ট হচ্ছে। হয়তো এই কষ্ট থাকবে না, এটাও ঠিক। আজকে মেট্রো রেলের উদ্বোধনতে আমরা শিহরিত, আনন্দিত যে MRT লাইন 6 এর আজকে পারফরমেন্স টেস্ট হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে ইন্টিগ্রেটেড টেস্ট হবে 3 মাস। তার পরবর্তী আমরা যাব যাত্রীবিহীন ভাবে কয়েক মাস চলাচল করবে। তো এগুলো যাচ্ছি। এই যে সমস্যা, এবং 10 নম্বর থেকে এই যে লাইনটা আগারগাঁও দিয়ে আসলো মিরপুর, মানুষ অনেক কষ্ট করেছে, ধুলি বালি চলতে পারে না, রাস্তাগুলো নিচে দিয়ে চলার মতো থাকলো না, নানান ব্যারিয়ার তৈরি করা হলো। তো এগুলো সেই মূল প্ল্যানে থাকা দরকার ছিল, বিকল্প কয়েকটি রাস্তা কোথা দিয়ে যাবে এটা চলাচল করার সময়। তো সেগুলো হয়নি, এটা সত্য। তবে এখন এটা তো অস্বীকার করার উপায় নাই। চমৎকার পরামর্শ প্রফেসর শামসুল হক সাহেব রেখেছেন। আমাদের সবকিছু দেখা উচিত, কিন্তু সমন্বিত ভাবে, এবং শুধু একটা ডিপার্টমেন্ট নয়, সকলের মধ্যে একটা কোঅর্ডিনেশন প্রচন্ড দরকার, যেটা আমাদের অভাব দেখেছি অতীতে। এক ডিপার্টমেন্ট করে যায় রাস্তা, আরেক ডিপার্টমেন্ট এসে খনন করে লাইন নেয়। এগুলো আমাদের একটা বড় রকমের উন্নয়ন সমস্যা দেশে ছিল, অস্বীকার করবো না, এটা কারোর দোষের জন্য বলছি না, বাস্তবে আমাদেরকে ভুগতে হয়েছে অনেক। তো কাজেই সব পরিকল্পনা হচ্ছে সমন্বিতভাবে একটা আমব্রেলা প্রজেক্টের আওতায়, সেখানে ওই টেলিফোন লাইনেরটাও যাবে, যাবে, সড়কের কাজটাও হবে, ড্রেনের কাজটাও হবে। এইভাবে হলে সম্পদও আমাদের কম লাগতো, আর একবার হয়ে গেলে আবার খোরাখুরি সেটা আর হতো না। আমাদের সম্পদের অপচয়ের অন্যতম কারণ হলো এই অসমন্বয় এবং অপরিকল্পিত, অনেকটা দূরদৃষ্টিহীন পরিকল্পনা কারণ। এখন করে নি, 1 বছর যার সামনে সমস্যাটা মোকাবেলা করি, 5 বছর পরে যে সমস্যা কিভাবে আসবে সেটা কিন্তু আমরা দেখিনি। যাই হোক, সব মিলিয়ে যেটা সেটা একটা আনন্দের দিন, আবারও বলবো, একটা গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ প্রকল্পের MRT লাইনের যে প্রকল্পগুলো আমি বললাম 5টা, একটাকে আমি দুভাবে বলছি, নর্দার্ন সাউদার্ন, এই বলছি 6টা। তো এইটা মিলিয়ে সর্বমোট 128 কিলোমিটার হবে। এইটা সেই উত্তরা থেকে 104টি হবে স্টেশন। তো এইটা খুব বড় নয়, 128 কিলোমিটার স্কাই ট্রেনের জন্য খুব বিরাট লাইন, এটা আমি মনে করি না। তবে আমাদের আবারও বলবো, এখানেও আমাদের পরিকল্পনার ক্ষেত্রে সমন্বিত রূপটা আমরা দিতে পারিনি। এটা এককভাবে হয়তো কেউ দায়ী নয়, উচিত ছিল সেটা করা। ভবিষ্যতে এই লেসনটা, এবং প্রফেসর শামসুল হক স্যার যা
থাকবে, আমি আশা করি আমাদের ইউটিউবে যাবে। আমরা ভবিষ্যতে অন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে, বিশেষ করে অবকাঠামো নির্মাণ, ভৌত অবকাঠামো, বিশেষ করে সড়ক জনপথ, এই বিষয়গুলো মাথায় আমাদের রাখতে হবে এবং আমরা প্রয়োজনে টেকনিক্যাল সাহায্য তো তাদের কাছ থেকে নিয়েছি এবং নিতেও হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম ঢাকার মেট্রো রেল চালু নিয়ে কথা, কিন্তু আলোচনাটা অনেক দিকে, অনেক পরিকল্পনা সমন্বয়ের দিকে চলে গেছে, যেটা আসলে সামগ্রিকভাবে ঢাকাকে একটি স্মার্ট সিটি, যে শব্দটি বলছিলেন অধ্যাপক ডক্টর শামসুল হক, যে একটি স্মার্ট সিটি করার সুযোগ আছে, সেটা একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সম্ভব। ডক্টর শামসুল হক, বিরতির আগে ডক্টর শামসুল আলম কিছুটা স্বীকারও করলেন যে আমাদের কোথাও কোথাও কখনো কখনো দূরদৃষ্টির ঘাটতি থেকে যায়। সেখানে যেমন উনি একটা উদাহরণও দিয়েছেন, ঢাকার পাশের কয়েকটি সেতু আলোচনা আসছে যে এখন ভেঙে ফেলতে হবে, কারণ বর্ষাকালে সেখানে নৌ চলাচল বিঘ্নিত হয়। যেমন আরেকটি ছোট্ট উদাহরণ যদি আমি দিই, যেমন পূর্বাচলের সাথে ঢাকাকে কানেক্ট করার জন্য একটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে করা হয়েছে, যেটি সাধারণ মানুষের কাছে 300 ফিট হিসেবে পরিচিত। পূর্বাচল কিন্তু এখনও চালু হয়নি, মানে সেখানে এখনও লোকজনের বসবাস শুরু হয়নি। তার আগেই কিন্তু 300 ফিট সড়ক পরিত্যক্ত, এখন এটিকে আবার বাড়াতে হচ্ছে। কিন্তু আপনার যেটা ডক্টর শামসুল আলম বললেন, যে কোনো পরিকল্পনা আপনি 50 বছর 100 বছর মানে সামনে রেখে করার কথা, সেখানে পূর্বাচল চালু হওয়ার আগেই 300 ফিট অকার্যকর। সেখানে এখনই মানুষ যে বেড়াতে যায় শুক্রবারে, তাতেই 2-3 ঘন্টার জ্যাম হয়ে যায়। ফলে আমরা এত ছোট ছোট অল্প, মানে 5 বছর 7 বছর 10 বছরের ভাবনাও ভাবতে পারি না কেন? ডক্টর শামসুল আলম কিছুটা দায় কিন্তু আপনাদের প্রকৌশলীদের ঘাড়েও দিয়েছেন, যে পরিকল্পনা বা ডিজাইনের ক্ষেত্রে সেইখানেও কখনো কখনো ত্রুটি থাকে। যেমন আরেকটা ছোট্ট কথা বলে আমি আপনার কাছে যাচ্ছি, যেমন যেই ফ্লাইওভারটি সোনারগাঁয়ের সামনে এসে নেমেছে, সেটি যদি আরেকটু সামনে গিয়ে রাসেল স্কোয়ার পর্যন্ত যেত, তাহলে যে পান্থপথের মধ্যে মানে বসুন্ধরা সিটি এবং অনেকগুলো হাসপাতাল, সেই পুরো জিনিসটা অ্যাভয়েড করা যেত। এরকম ছোট ছোট ত্রুটি থেকে আমরা আসলে অনেক বড় ভোগান্তির পরবর্তীতে পড়ি। এই জায়গাটাতে একটু আপনার কথা শুনতে চাই, ডক্টর শামসুল হক। ধন্যবাদ। আমি এগুলি উত্তর দিব কারণ আমি আমার সবচেয়ে শ্রদ্ধেয় ডক্টর শামসুল আলম সাহেব আছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি ওনার টক শোটা দেখি, সুভাষ সিংহ রায়, তো ওনাদের থাকার ফলে আমি এই কথাগুলি বলছি। আমি গত 35 বছর ধরে দেশ আমাকে যা দিয়েছে, আমি সর্বোচ্চ ডিগ্রিটা নিয়ে এসেছি, এখন আমাদের দেয়ার পালা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক কাজ করি, ভলেন্টারিলি করি। করতে গিয়ে আমি কতগুলি জিনিস দেখেছি। আজকে ডক্টর শামসুল আলম সাহেব যেটা বললেন, আমাদের ভুল হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, ভুল হবে না কেন? আমরা কি কখনো উন্নয়নের সোল সার্চিং করেছি? একটা প্রজেক্ট হয়ে যাওয়ার পর প্রজেক্টে পরিকল্পনা মন্ত্রণালয় যখন পাঠানো হয়, তখন সুন্দর সুন্দর কতগুলি অবজেক্টিভ লেখা থাকে, জনসুযোগ কিভাবে কিভাবে তৈরি হবে। পুরো পৃথিবীতে জনগণের টাকায় কোনো প্রজেক্ট হলে প্রজেক্ট বাস্তবায়ন উত্তর একটা এক্স পোস্ট ইভ্যালুয়েশন হয়, যে কি বলা হয়েছিল, আমি কি অর্জন করতে পেরেছি। এটাকে বলা হয় সায়েন্টিফিক ওয়েতে ডেভেলপমেন্ট করা, যাতে করে পরের প্রজেক্টে আমাকে হোঁচট খেতে না হয়। আমি দেখতেছি আমাদের এখানে উন্নয়নের পর উন্নয়ন হয়ে যাচ্ছে। মুখে যা বলেছিল, যেই কথা বলে টাকা নিয়েছিল, সেটা কিন্তু অর্জন হয় নাই। যখন দেখছে এক্সপোস্ট ইভ্যালুয়েশন হচ্ছে না, তখন তো পিডিরা যারা আছেন তারা তো ডেফিনেটলি উন্নয়নের জোয়ারে ভেসে যাবেন। কে প্রজেক্ট না চায় বলেন তো দেখি? দ্বিতীয় প্রশ্ন, আমি প্রশ্নগুলি নীতি নির্ধারকদের জন্য বলছি। বাংলাদেশের রোডস এন্ড হাইওয়েজ যান, এলজিডিতে যান, যেখানে যান, তারা বাস্তবায়নকারী সংস্থা। প্রতিটা জায়গায় কিন্তু একটা পিএনডি থাকে, আরএনডি থাকে, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। নিজের দেশটাকে যদি চিনতে না পারি, আমি বিদেশের কনসালটেন্টকে দিয়ে এনে ফিজিবিলিটি স্টাডি করে যে উন্নয়ন করবে, এটা আমার দেশের উন্নয়ন হবে না।
আমি জানি এইসব ডিপার্টমেন্টে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইজ এ পানিশমেন্ট পোস্ট, ইজ এ ডাম্পিং পোস্ট। মানুষকে যদি কোনো ইঞ্জিনিয়ারকে যদি পানিশমেন্ট করতে হয় তাহলে R&D তে, কেন? পয়সা নাই, প্ল্যানিং এর মধ্যে পয়সা নাই। সো প্ল্যানিং যদি উপেক্ষিত হয়, গবেষণা এবং উন্নয়ন যদি উপেক্ষিত হয়, তাহলে লাক্সই কখনো উন্নয়ন হবে না, টেকসই উন্নয়ন হবে না। আমাদের এখানে কিন্তু তাই হচ্ছে। পাশাপাশি এসটিপিতে বলা ছিল বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার ঢাকার একটা নিজস্ব স্বকীয়তা আছে। 4টা নদী বেষ্টিত শহর পৃথিবীতে নাই বললেই চলে। প্রতিটা শহর রেফারেন্স অর্দি শহর, আপনারা হিসাব করে দেখেন, আমেরিকা যান, চায়না যান, কানাডা যান, অস্ট্রেলিয়া, সবগুলি কিন্তু ওয়াটার ফ্রন্টে। আমাদের 4টা নদী ছিল, অমিত সম্ভাবনা, কাজে লাগাতে পারি নাই, ল্যান্ড ভ্যালু ক্যাপচার করতে পারি নাই। আমরা সার্কুলার ওয়াটার কোয়ে 3বার প্রজেক্ট করে নাক থুবড়িয়ে পড়েছি। তার মানে কি আমি পানিপথের উন্নয়ন করতে পারলাম না, রেলের আরবান কনটেক্সটে তার ভূমিকাটা আমি অর্জন করতে পারলাম না, সড়কের উপরে খালি তাকিয়ে উন্নয়ন করছি। এক্সেন্ট্রিক ডেভেলপমেন্টে কখনো ভারসাম্য আসবে না। আমাদের 2013 সালে সরকার মাল্টিমোডাল সিস্টেমের এত চমৎকার একটা দলিল তৈরি করেছে, দলিলটা দেখে আমি কিন্তু অভিভূত হয়েছিলাম, দেখতে ইচ্ছা করছিল কে লিখেছে। চমৎকার এক দলিল, কিন্তু কাজের মধ্যে এই যে 3R, রিভার, রেল, রোড, 3টার মধ্যে জটবিহীন উন্নয়নের মাধ্যমে 3টাই অমিত সম্ভাবনা কাজে লাগে। ঢাকার যে পরিবহন চাহিদা আছে, নৌপথ কিছু নিবে, রেলপথ আরবান রেল কিছুটা নিবে এবং সড়ক পথ নিবে, ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হবে। সেখানে কিন্তু কতগুলি কৌশল ছিল। ওই যে বললাম, ডেভেলপমেন্টের নেশা অত্যন্ত খারাপ নেশা। R&Dটাকে সংক্ষিপ্ত করেন, প্ল্যানিংটাকে রাখেন সংক্ষিপ্ত, আমি আগে নামি তারপরে দেখেন কত বছর লাগে প্রজেক্ট করি। এই যে BRT প্রজেক্ট পুরো পৃথিবীতে 180টা দেশে আছে, আপনারা যান, দলিল আছে। এক একটা BRT প্রজেক্ট করতে 9 মাস থেকে 2 বছর মাত্র সময় লাগে। আমরা 10 বছরও একটা BRT প্রজেক্ট করতে পারিনি। নীতি নির্ধারণের জন্য আমি একটা জিনিস বলছি, আপনি একটা কন্ট্রাক্টর যখন সিলেক্ট করেন, তার যোগ্যতা যাচাই করেন যে সিমিলার কাজের অভিজ্ঞতা আছে কিনা। কেন? সেজন্য ভালো আপনাকে পরামর্শ দিতে পারে। বলেন তো দেখি, তার কাউন্টার পার্ট PD যে হচ্ছে, তার সিমিলার কোন অভিজ্ঞতা আছে? BRT তো আমাদের ছিল না, MRT তো আমাদের কোনোদিন ছিল না। একটা অভিজ্ঞ একটা কন্ট্রাক্টর কনসালটেন্ট নিয়ে আসলে একটা কমার্শিয়াল এন্টিটি, সে তাকাবে PD আমার কাছ থেকে কি আদায় করে দেখি। ও PD তো নিজেই কিছু জানে না, ও তখন কিন্তু আসল রিসোর্স দিবে না, যেগুলি ওনাদের এখানে কম খরচা সেগুলি দিয়ে চালাবে। এই কারণে আমি বলি আমাদের উন্নয়নের জন্য, আমি একটা উদাহরণ দেই মাঝে মাঝে, জাকার্তাতে 2013 সালে এক্স্যাক্টলি আমাদের মেট্রো 6 আমরা যখন কনসিপ্ট করেছি, তারাও কিন্তু জাকার্তাতে প্রথম মেট্রোটা নিয়েছিল 2013-তে। ইন্টারনেটে যে দেখেন, ওটার মধ্যে কিন্তু 5 কিলোমিটারের সাবওয়েও কিন্তু আছে, ওদের পুরোটা এলিভেটেড না, ওদের 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ডে আছে। তারা অলরেডি কিন্তু ডান, প্রজেক্ট ডান 2020 সালে। ওরা পারলো কিভাবে? ওরা প্রথমেই কি করছি, মেট্রো অভিজ্ঞ লোক আমার দেশে আছে নাই, আপফ্রন্টে আগে কিন্তু মানব সম্পদ তৈরি করেছে, অস্ট্রেলিয়ার সাথে চুক্তি করেছে, হংকং এর সাথে চুক্তি করেছে, করে তারা মানব সম্পদ যারা বুঝে নিবে তাদেরকে তৈরি করেছে। তারপরে PD কাকে বানিয়েছে জানেন? তাদের রাষ্ট্রনায়ক একটা ঘোষণা দিল, কোন এক্সপেট্রিয়েট কোন দেশে আছো মেট্রো অভিজ্ঞতা সম্পন্ন, আমরা দেশের প্রথম মেট্রো করতে চাই, চলে আসো টেকনিক্যাল লোকটা। আমরা নিজেটা দেখতে গিয়েছিলাম মন্ত্রণালয়ের তরফ থেকে। সালভিয়া হালিম, সে সেটেল হয়েছিল সিঙ্গাপুরে, 12 বছর টানেলিং এর কাজ করেছে। সে যখন একটা কনসালটেন্টকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, কাজ আদায় করতে বাধ্য এবং কাজ দিতে বাধ্য। আর আপনার কাউন্টার পর যদি টেকনিক্যাল লোক না হয়, এটা ভাই কমার্শিয়াল এন্টিটি বুঝে ফেলে, আমি তাকে তো কাজ ঝুলাতে থাকবো, ঝুলালে প্রত্যেকেরই কিন্তু লাভ হয়।
সো আমি বলবো উন্নয়নের দর্শনে যেহেতু পলিসি মেকার আছেন, সুভাষ দা আছেন, এখানে ডক্টর আলমকে আমি অত্যন্ত পছন্দ করি, কারণ স্বপ্নদ্রষ্টা, কিন্তু আমাদের উন্নয়নে ঘাটতি আছে। আমরা প্রজেক্টে নেমে পিডি একটা দিয়ে তাকে ট্রান্সফার অফ টেকনোলজির নামে তখন শিখাতে যাই, সে শিখে কি বুঝে নিবে বলেন তো দেখি। তো এবং আরেকটা জিনিস, বিআরটি প্রজেক্টে এই পর্যন্ত 6 জন পিডি চেঞ্জ হয়েছে। পুরো পৃথিবীতে পিডি বানায় ইয়াংদেরকে, যাতে করে সে যতদিন সময় লাগে তার যেন কোনো পরিবর্তন না হয়। একটা পিডি ডেভেলপ করে সে রিটায়ারমেন্টে চলে গেল, তাকে যে প্রতিস্থাপন করে হোঁচট খায় কিন্তু কাজে। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা। এরকম 6টা প্রজেক্টের যদি পিডি চেঞ্জ হয়, এক প্রজেক্টে 6টা পিডি, আমি জানি না, সরকার কিন্তু এখন এগুলি নির্দেশনা দিলেই পারে রিটায়ারমেন্টের আগে আগে পিটি করা যাবে না। তারা থাকবে হলো গিয়ে অডিটের কাজে, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, তার জুনিয়রটা করছে কিনা। সো আপনারা এক্সিকিউটিভ লেভেলে, ইঞ্জিনিয়ারদের লেভেলে আপনারা পিডি বানান, প্রত্যেকটা ইনস্টিটিউশনে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টটাকে রিচ করেন, আর&ডিটাকে রিচ করেন। এটাই কিন্তু উন্নয়নের দর্শন, এবং এটা হলো সাইন্টিফিক, এটা শেখার কিছু নাই। এখন ম্যাচিওর ধ্যান জ্ঞান আমাদের আছে, কিন্তু সরি টু সে, আমি আজকে খোলামেলা বললাম, আমাদের উন্নয়নটা আপনি যদি বিশ্লেষণ করেন, প্রথমেই কিন্তু গোড়ায় গলদ। পিডি কোনোদিন বিআরটি করে নাই, সে কিভাবে পৃথিবী বিখ্যাত একটা কন্ট্রাক্টরের কাছ থেকে কাজ আদায় করে নিবে, কনসালটেন্ট থেকে আদায় করে নিবে? প্রত্যেকটা দেশ আপফ্রন্ট হিউম্যান রিসোর্স ডেভেলপ করে, যাতে করে তাকে না ঠকাতে পারে, যাতে করে প্রজেক্ট ঝুলে না যায়। আমি কথাগুলি বললাম এই কারণে, এই সরকারের সক্ষমতা এসেছে দেশটাকে কিন্তু অনেক দূর নিয়ে যাওয়ার। এখানে কিন্তু আমাদের শুধু প্রজেক্ট করলে হবে না, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জটবিহীন সিনার্জি তৈরি করতে হবে। রেলের যে প্রজেক্টগুলি আপনারা হাতে নিয়েছেন, প্রত্যেকটা রোডের সাথে জট লাগানো, প্রত্যেকটা ব্রিজ পানিপথের সাথে জট লাগানো, 3টা প্রজেক্টই কিন্তু নৌ, রেল এবং সড়ক, 3টা প্রজেক্টই পরিকল্পনা কমিশনে যায়। ওখানে কয়টা পরিকল্পনাবিদ আছে এগুলি দেখার জন্য? রোড তো রেলের সাথে সে শেয়ার করবে না, ইনস্টিটিউশনাল একটা ইগো প্রবলেম আছে। নৌ কখনো রেলকে দেখাবে না আমার কি প্রজেক্ট আছে, কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় বা কমিশন, নামটাই তো পরিকল্পনা। আমি ওইখানে পুরো পৃথিবীতে শয়ে শয়ে পরিকল্পনাবিদ রেখে দেয় কেন? কোন রকম যেন 3টা আলাদা আলাদা ডিসক্রিট প্রজেক্ট, কিন্তু এটা সমন্বয়ের দায়িত্ব কোনো না কোনো একটা অভিভাবক থাকতে হবে। সেই জায়গাও যদি পরিকল্পনাবিদ না থাকে, আমি জানি না, আপনাদের উন্নয়ন সংখ্যাগত ভাবে এবং পরিমাণগত ভাবে অনেক বিলাসী হবে, কিন্তু তার সিনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি খুব খোলামেলা ভাবে বলবো, আপনারা কিন্তু আদারওয়াইজ দিবেন না, এটা আপনাদেরকে পেয়েই কিন্তু এই কথাগুলি বলেছি। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের আরেকটা বিরতি যাচ্ছি, শেষ বিরতি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম ঢাকার মেট্রো রেল নিয়ে, তা কিন্তু আলোচনাটা অনেক দিকে ছড়িয়েছে, এবং আমি আশা করি যে আলোচনাটা ইতিবাচকভাবেই শেষ হচ্ছে, যে একটা সমন্বিত পরিকল্পনার দরকার। জনাব সুভাষ সিংহ রায়, সময় আসলে বিরতির আগেই আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আপনি যদি, আমি আর আলাদা করে কোনো প্রশ্ন করবো না, যেই সমন্বিত পরিকল্পনার কথা বারবার বলা হচ্ছিল, সেখানে যদি ছোট্ট কোনো ইনপুট, মানে 1 মিনিটের মধ্যে যদি। আমি হাজার হাজার টকশো করেছি, কিন্তু আজকের টকশোটি আমার কাছে একটু অনন্য সাধারণ, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি দ্রুত 2-1টি কথা বলি। বিজ্ঞানের ছাত্র যেহেতু, এবং বিজ্ঞান ভাবনা যেহেতু কাজ করে, এবং মাথার ভিতরে কাব্য আছে, সাহিত্য আছে, রাজনীতি আছে, অতএব সমন্বয়টা বুঝতে পারি। প্রফেসর শামসুল হক যে কথাগুলো বলেছেন, মন্ত্রমুগ্ধর মতো শুনেছি। আপনারা আছেন বলেই বলেছেন, যাতে আমাদের উন্নয়নের যে ভাবনাটা, সেই ভাবনাটা যেমন জরুরি, সেই উন্নয়নের বাস্তবায়নটাও খুব জরুরি, এবং সার্বিকভাবে জনগণকে নিয়ে করতে পারছি কিনা এবং জনগণের শেষ পর্যন্ত কাজে আসছে কিনা দেখাটা খুব জরুরি। আমি বাংলাদেশের বিরোধী যারা শক্তি, সেই শক্তিটাকে আমি একেবারেই ধর্তব্যে নিচ্ছি না। বাংলাদেশে আমাদের সক্ষমতা আছে, আমাদের প্রকৌশলীদের আছে, আমাদের আমলাতন্ত্রের ভিতরেও আছে,
রাজনীতিবিদদের মতো আছে, কিন্তু এটা সঠিক অর্থে সমন্বয়ের জায়গাটি তৈরি করা, যেটাকে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গায় যে শামসুল হক স্যার বললেন, এটা খুব জরুরি। এবং আপনি দেখেন পদ্মা সেতুতে এমন একটি পদ্মা সেতু আমরা করে ফেলেছি, এটা আমাদের সক্ষমতা জানান দিয়েছে অনেক দিক দিয়ে, আমার দেশপ্রেম জানান দিয়েছে, আমাদের বোঝাতে পেরেছি আমরা পারি, ভালোভাবে পারি। পদ্মা সেতুর এমন একটা সেতু আমাজন নদীর পরেই হচ্ছে সবচাইতে খরস্রোতা নদী, যেই নদীকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। 100 মিটার নিচে যেতে হয়েছে এই পাইলিং করতে যেয়ে, এবং ভাবতে হয়েছে আগামী 100 বছর পরে 62 মিটার সরে যেতে পারে মাটি। এটা ভাবনা করে আরো 52 মিটার যোগ করে কিন্তু সেখানে কিন্তু 100 মিটারে পাইলিং করতে হয়েছে। তো এরকম আমাদের কিন্তু ভাবনার জায়গাটা করতে হবে। একজন জয়েন্ট সেক্রেটারির চাকরি আছে আর 4.5 মাস কিংবা 3 মাস কিংবা 6 মাস, তাকে আমি যদি কোনো একটা জায়গায় বিদেশে সফরে পাঠাই, সে শুধুমাত্র বাজার করতে পারবে, আমাকে যদি দেওয়া হয় সে শুধু ঘুরতে পারবে, এবং সে যদি অভিজ্ঞতা নিয়ে আসেও সেই অভিজ্ঞতা কিন্তু আমার এখানে কাজে আসবে না। আমি শেষ করি জায়গাটা, আমি শেষ করছি। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করছি কথাটি, কি বলা হয়েছিল, কি করতে পেরেছি, এবং আমাদের কি বলা হয়েছিল, কি করতে পেরেছি। এই যে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে আমরা যদি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই যে এগিয়ে যাওয়ার যে বিষয়গুলো দেখছি আমরা, এবং স্বপ্নকে পাড়ি দেওয়ার যে বিষয় দেখছি, এর সাথে সমন্বয়ের জায়গাটি তৈরি করতে হবে এবং বাস্তবায়নের জায়গাটি তৈরি করতে হবে। সমৃদ্ধির অগ্রযাত্রা বাংলাদেশে এখন এই বিষয়গুলো খুব জরুরি হয়ে পড়েছে। জনাব সুভাষ সিংহ, আপনাকে ধন্যবাদ। ডক্টর শামসুল আলম, যদি কিছু যুক্ত করতে চান, আমাদের সময় অনেক আগেই ফুরিয়ে গেছে, যদি আপনার কিছু যুক্ত করার থাকে শেষ করব অনুষ্ঠানটি। আলোচনা বিস্তারিত হয়েছে। বিজয়ের দিন আজকে একরকমের দিন, সেখানে অনেকগুলো অভিজ্ঞতা লব্ধ কথা আমরা শুনেছি, কিভাবে প্রকল্প বাস্তবায়ন উন্নত করা যায়, কিভাবে আমরা ভুল ভ্রান্তি এড়াতে পারি, কিভাবে সমন্বিত পরিকল্পনা করতে পারি, আলোচনা এসছে। এগুলো আমাদের জন্য আমার মনে হয় আমাদের শিক্ষা লেসন। তবে যেটা বড় কথা, আমরা এগিয়ে যাচ্ছি, এত কিছুর পরও আমরা সফল হচ্ছি। ধন্যবাদ সকল। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।